স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। প্রহরের কথা শুনে রাত্রির শিরাবৃন্দ কেঁপে উঠল। কোনো মতেই ঢোক গেলেই আপনি চাইলে আপনার শাস্তি দিতে পারেন রাগী প্রিন্স। আমি জানি না আপনার এত রাগ কিসের জন্য আমার উপর। তবে আপনি যখন আমায় কিনে এনেছেন তখন তো আমারও দায়িত্ব আপনাকে খুশি রাখার। রাত্রির এসব কথা শুনে প্রহর শান্ত চোখে তাকালো। এরপর মাথার পেছনের চুলগোছা ধরেই চেপে ধরল চিলগুলো। বেশি কথা বলতে শিখে গেছিস দেখছি। কোন সাহসে আমাকে খুশি করার কথা বলছিস? এই মেয়ে, তোর বয়স কত রে? আমাকে এসব কথা বলার সাহস কোথায় পাস? প্রহরের রাগী বাণীগুলো রাত্রির কানে ঢুকলো না। এত জোরে চুল চেপে ধরায় বড্ড বেশি পীড়িত হতে লাগলো মাথার প্রত্যেকটি পেশিগুলো। যন্ত্রণায় ছটপট করতে করতেই লাগছে আমার রাগী প্রিন্স, প্লিজ ছাড়ুন। রাত্রির আর্তনাদ প্রহরের কানে ঢুকলো না। সে তো রাত্রির চোখ দেখেই ধ্বংসাত্মক যজ্ঞ মনে করতে লাগলো। এই চোখগুলোই তো তার থেকে বাবা মায়ের ছত্রছায়া কেড়ে নিয়েছিল। কিভাবে ভুলে যাবে সে এই চোখকে? কিন্তু আসল চোখের অধিকারিণী যে, সে তো এই পৃথিবীতেই নিঃশ্বাস নিচ্ছে না। সে তো চরম বিশ্বাসঘাতকের মতো অন্ধকার দুনিয়ায় শান্তির ঘুম ঘুমিয়ে আছে। কিন্তু তাকে আর তার বোনকে তো শান্তির একটা জীবন দিয়ে গেল না। আর তারই অংশ যখন একই চোখের অধিকারিণী হলো, তখন তো সে এই ধ্বংসাত্মক রাজ্যকে আবারও পুনরায় উত্থাপন করবে। কিছুতেই তার অংশকে শান্তিতে থাকতে দেবে না। সেও শান্তি কেড়ে নেবে এই নাবালিকা স্ত্রী নামক সর্বনাশীর। এমনভাবেই তাকে সারা জীবন আটকে রাখবে নিজের কুঠিরে, যাতে তার অস্তিত্ব এই ধরাধাম থেকে একদম শূন্য হয়ে যায়। রাগ কন্ট্রোল করতে না পেরেই রাত্রিকে চুরির মুঠি ধরে এক ধাক্কা মারল। নিজের রাগ কন্ট্রোল হচ্ছে না দেখে সামনে থাকা কাচের টি টেবিলটা সজোরে উপরে তুলে সর্বশক্তি দিয়ে আছড় মারল। ঝনঝনিয়ে শব্দ হতেই ছিন্নভিন্ন হয়ে মেঝের চারিপাশে ছড়িয়ে পড়ল নানান কাচের অংশবিশেষ। নিজের চুলে হাত গলিয়ে মাথা নিচু করে আবারও বসে পড়ল। শক্ত করে নিজের চুলের অংশগুলো চেপে ধরে বসে থেকে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিতে থাকলো। এরপর যখন কিছু একটা মনে পড়ল, সাথে সাথেই ভ্রু কুঁচকে পিছনের দিকে তাকালো। তাকাতেই যেন নিজের মধ্যে থাকা হৃৎপিণ্ড ছেদ করে উঠল। এক পা উঠিয়ে রাত্রির সামনে গিয়ে বসলো। রাত্রিকে কোনো রকম রেসপন্স করতে না দেখে আশেপাশের অগোছালো চুলগুলো সরালো। মুখের আদর কেমন একটা নীল বর্ণ ধারণ করেছে মুহূর্তের মধ্যে। তাড়াতাড়ি নিজের বাহুতে নিয়ে মাথার নিচে হাত দিয়ে ওঠালো। এরপর গালে চাপড় মারতে মারতেই ওয়েক আপ লিটল গার্ল, ডোন্ট ডু দিস রাত। ডাকগুলোর মাঝে হঠাৎ করেই মাথার পেছনে কিছুটা ভিজে অনুভব হলো। হাত মাথার কাছ থেকে কিছুটা দৃশ্যমান করতেই দেখতে পেল রক্তে মাখা নিজের হাত। এটা দেখেই বুকের ভেতরে মনে হলো ছুরিঘাত করলো সাথে সাথে। রাত, এই রাত, প্লিজ ডোন্ট ডু দিস রাত। এতটা কিভাবে লাগলো তোমার লিটল গার্ল? প্লিজ ওয়েক আপ, রাত শোনা। কথাগুলো বলতে বলতেই অজ্ঞান রাত্রিকে জড়িয়ে ধরলো। মাথাটা আলতো করে ধরেই ডাকতে লাগলো তাকে। তবে সেই ডাক রাত্রির কানে তো পৌঁছালোই না, উল্টো পুরো শরীর ছেড়ে দিল। মুখ থেকে ফেনা টাইপের কিছু বের হলো দুধ সাদা হয়ে। প্রহর সেই জিনিসগুলো দেখতেই তাড়াতাড়ি পাজাগোলা করে নিয়ে নিল। বেরিয়ে পড়ল বাড়ি থেকে সদর দরজা দিয়ে। ডোর খুলে রাত্রিকে ঠিকভাবে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। এরপর রাত্রির গায়ে থাকা ওড়না দিয়েই মাথাটা আস্তে করে বেঁধে দিল, যেন রক্ত পড়াটা বন্ধ হয়। ডোন্ট ওয়ারি রাত শোনা, কিচ্ছু হবে না তোমার। এখনই সব ব্যথা সারিয়ে দেবো তোমার। একটু অপেক্ষা করো লিটল গার্ল। কথাটা বলেই তাড়াতাড়ি অপোজিটের দিকে গাড়ির ডোর খুলে বসলো। এরপর গাড়ি দ্রুত চালিয়ে বেরিয়ে পড়লো হসপিটালের উদ্দেশ্যে। 20 মিনিটের রাস্তা 60 মিনিটেই শেষ করলো। হসপিটালের সামনে এসে গাড়ির ডোর খুলেই দৌড়ে অন্য পাশে গিয়ে রাত্রিকে কোলে নিল আস্তে করে। কোলে নিয়েই দৌড়ে ভেতরে ঢুকলো। ডক্টর, ডক্টর। এক একটি চিৎকারে পুরো হসপিটাল কেঁপে উঠল। এত রাতে তেমন কোনো ডক্টর নেই, তবে মাঝে মাঝে সিরিয়াস রোগী থাকার দরুন কিছু ডাক্তার নাইট শিফটে ডিউটি করে। তাদের মধ্যেই 2 জন নিজেদের চেম্বার থেকে দৌড়ে আসলো। এই হসপিটালের ওনারকে এরূপ অবস্থায় দেখে সবাই চোখ বড় বড় করে তাকালো। আর বেশি অবাক হলো প্রহরের কোলে থাকা কোনো এক অজ্ঞাত মেয়েকে দেখে। মেয়েটার চুলগুলো সামনের দিকে পড়ে থাকায় তার চেহারা তেমন কেউ দেখতে পারল না। কি হয়েছে মিস্টার তালুকদার? মিসেস এলিজা, প্লিজ ট্রিট হার ফাস্ট। দেখুন অনেকটা রক্ত ঝরেছে ওর মাথা থেকে। মিসেস এলিজা এই
হসপিটালের একজন নিউরোসার্জন। তার সহকর্মী মিস্টার রহমানও তাই। মিসেস এলিজা তাড়াতাড়ি গলা থেকে স্টেথোস্কোপটি নিয়ে রাত্রিকে চেক করে চুলগুলো সরিয়ে চোখগুলো চেক করলো। হাউসি অল ওকে মিসেস এলিজা? মিস্টার প্রখর আগে পেশেন্টকে পুরো চেক আপ করতে হবে। জাস্ট মাথায় আঘাত পেয়েছে, আর কিচ্ছু হয়নি ওর। পুরো শরীর চেক আপ কেন করতে যাবেন? প্রহরের এই মুহূর্তে বোকা বোকা কথা শুনে মিসেস এলিজা বিরক্ত হলো। আপনি যদি পেশেন্টকে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকেন তবে পেশেন্টের আরও সমস্যা হতে পারে। প্লিজ আপনি ওনাকে স্ট্রেচারে শুইয়ে দিন। স্ট্রেচারের দরকার নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। প্রহরের রাগী স্বরূপ কথায় কেউ আর কিছু বলার সাহস পায়নি। মিসেস এলিজা পেশেন্টকে চেক আপ রুমে নিয়ে গেল। প্রহর যেই রাত্রিকে আলতো করে শুইয়ে দিল। আপনি বাইরে যান। মিসেস এলিজার কথায় ভ্রু কুঁচকে চোয়াল শক্ত করেই নো নিড, আমার সামনে ট্রিটমেন্ট করুন। প্রহরের কথায় মিসেস এলিজা এখন ভীষণ বিরক্ত হলো। এই 15 বছরের ডাক্তারি জীবনে এমন ঘাটতেরা ওনার দেখা নেই। সবসময় রাগ যেন নাকের ডগায় নিয়ে ঘোরে। তবুও রাগ না দেখিয়ে বিনম্র ভাষায় বোঝালো প্রহরকে বাইরে যাওয়ার জন্য। প্রথমে দ্বিমত করলেও রাত্রির নিস্তেজ মুখমণ্ডল দেখে আর কিছু বলেনি। বেরিয়ে গেল চেক আপ রুম থেকে। বাইরে থাকা অপেক্ষাকৃত চেহারে গিয়ে বসে যখনই হাত ধারা মুখটা ঢাকতে যাবে তখনই দৃশ্যমান হলো শুকিয়ে যাওয়া রাত্রির রক্ত। অসাধ্য মন নিয়ে গাল ফুলিয়ে কয়েকটা শ্বাস নিল। চোখ বন্ধ করে মনে করতে লাগলো নিজের মধ্যে হওয়া প্রথম আবেগ আর সাথে প্রথম অনুভূতির কথা। সেই আবেগ ছিল আকাশ সম, কিন্তু রয়ে গেল সেই সম্পর্ক যা এক কঠিন যন্ত্রণাদায়ক সম্পর্কে তৈরি হয়েছে, যার প্রতিটি মুহূর্তই যেন মনে করিয়ে দেয় নিজের বাবা মায়ের করুণ অবস্থার আত্মকাহিনী, মনে করিয়ে দেয় তার আর তার বোনের যন্ত্রণাদায়ক দিনগুলো। চোখ বুঝেই সেই সব মনে করতে লাগলো যা ঘটেছিল গত 18 বছর আগেই। অতীত। প্রত্যয় তালুকদার ও অনন্য তালুকদার হলো প্রহর ও প্রত্যুষের বাবা মা। তালুকদার বংশে তখন 6 জন সদস্যের উপস্থিতি ছিল। প্রত্যয় তালুকদারের এক বোন যার নাম ছিল পিয়াসা তালুকদার। ইন্টার পড়াশোনা করতো সে। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দরী ছিল। নম্র ভদ্র আচরণের মাধ্যমেই সবার মন জয় করতে পারত। প্রত্যয়ের খুবই আদরের বোন ছিল সে। তখনও মুখ ফুটে কিছু চাইলেই সামনাসামনি হাজির করা হতো। পিয়াসাও তার ভাই আর ভাবিকে খুবই সম্মান করত। প্রহরের বয়স তখন 11 বা 12 বছর প্রায়। পিমনি বলতেই পাগল ছিল সে পিয়াসার জন্য। মজার মজার গল্প আর আনন্দ উল্লাসের সময় কেটে যেত তাদের। এত আনন্দের মাঝেই নেমে আসে তাদের জীবনে পিয়াসা নামও এক ঝড়। কোনো এক সন্ধ্যায় গোধূলির লগ্নে পিয়াসা এক ছেলেকে বিয়ে করে তালুকদার ভিলায় নিয়ে আসে। ছেলেটির নাম ছিল রাদিফ। দুইজন দুজনকে খুব ভালোবাসত। কিন্তু হঠাৎ সেই দিন দুপুরের দিকে তাদের দেখা করার কথা থাকে। দেখা করেও, তবে পিয়াসা যখন ভালোবাসার মানুষটার বুকে মাথা রেখে সুখ দুঃখের আলাপনে মজে থাকে তখনই ঘটে আরেক ঘটনা। সেই দিক দিয়ে দুইজন হুজুর নিজেদের মতো করেই তাদের গন্তব্য যেতে নিলে তাদের দুইজনকে এরূপ ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে। এরপর সেই নিয়ে সেখানে অনেক ঝামেলা ঝঞ্ঝাট পাতে। কোনো মতেই সেই ঝঞ্ঝাট থেকে যখন মুক্ত হতে পারল না তখন তারা নিজেদের ফোন দিয়ে বাড়ির লোকেদের কল দিতে গেলে এক একজন তাদের ফোন কেড়ে নেয়। এরপর পাশের মসজিদে নিয়ে গিয়ে দুইজনের বিয়ে করিয়ে দেয়। পিয়াসা এই নিয়ে অনেক কান্নাকাটি করে। ভাইদের বিরুদ্ধে গিয়ে প্রেমঘটিত সম্পর্কে জড়িয়েছে সে, তাই বলে ভাইকে না জানিয়ে এইভাবে বিয়ে করাতে ভীষণ কষ্ট পেয়েছে সে। একদিকে হয়তো নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে বটে, কিন্তু অন্যদিকে তো নিজের পিতৃসুলভ ভাইকে ঠকালো। রাদিফ পিয়াসাকে বারবার নিজের মতো করে বোঝাতে লাগলো কান্না না করার জন্য, কিন্তু কোনো মতেই তার কান্না থামেনি। রাদিফ এই শহরে সামান্য বেতনের একটি চাকরি করে। কিছুদিন আগেই মাস্টার্স কমপ্লিট করেছে সে। সেই ক্ষেত্রে এইভাবে বিয়ে করাটা তার উপরেও ভীষণ ভারী হয়ে দাঁড়িয়েছে। তবুও নিজের প্রেয়সীর এরূপ কান্না যেন তার বুকেও রক্তক্ষরণ জাগিয়ে তুলছে। প্রিয়, আর কান্না করো না। দেখো, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রাদীপ। ভাইয়া আমাদের এই সম্পর্কটাকে মানবে না। আপনি তো জানেন ভাইয়ার এসব প্রেম সম্পর্ক করা পছন্দ নয়। আর আমি তো এখন আপনার সাথে হালাল সম্পর্কে জুড়ে গেলাম, তাও এরকম একটা বাজে পরিস্থিতিতে। ভাইয়া এসব জানলে খুব কষ্ট পাবে রাদীপ। প্রেয়সীর চোখের পানি হাত দ্বারা মুছে দুই গাল হাতের আজলাই নিল। আমাকে বিশ্বাস করো তো?
রাদিফের কথায় পিয়াসার নাক টেনে মাথা নাড়ল। পিয়াসার মাথা নাড়াতেই রাদিফ পিয়াসার কপালে স্নেহময় নিজের ওষ্ঠের উষ্ণ পরশ বলালো। তাহলে চিন্তা কিসের? ভাইয়াকে আমি সব বুঝিয়ে বলবো, আর বুঝিয়ে বললে নিশ্চয়ই উনি আমাদের পরিস্থিতি বুঝবে। এখন এই কান্না অফ করো তো। আমার মনের বউরানীকে এরূপ কান্না মানায় না পিউরানি। এই চোখে শুধু হাসির ঝলক মানায়। আর একটু কান্না করবে না, ঠিক আছে? রাদীপ, পিয়াসার ধমকে রাদিফ ভয় পাওয়ার ভঙ্গি করে হেসে দিল। এইসব মজা কখনো করবেন না, আমার এসব একদম পছন্দ না। ঠিক আছে পিউরানি, আর কখনো এসব করব না যেগুলো আমার পিউরানির পছন্দ না। কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলে রাদিফ সাহস দিল পিয়াসাকে। এরপর এক হাত ধরেই নতুন দম্পতি যেতে লাগলো তালুকদার ভিলায়। রাদিফ এই শহরের একটা হোস্টেলে থাকে, সেখানে আরও কয়েকজন ছেলে থাকে বিধায় পিয়াসাকে নিয়ে সেখানে আর গেল না। আর গ্রামে রাদিফের বড় ভাই আর ভাবি থাকে তার অসুস্থ বাবাকে নিয়ে। রাদিফের মা নেই, তার গ্রাম দূরে হওয়ায় সেখানেও এখন এই ভর সন্ধ্যায় যেতে পারল না। প্রায় গোধূলি লগ্ন হতে চলল। তালুকদার ভিলার দ্বারে নতুন দম্পতি নিজেদের পদচারণ থামিয়ে রেখেছে। ভেতরে ঢোকার মতো পরিস্থিতি নেই তার আপাতত, কারণ এর আগেই প্রত্যয় নিজের বন্দুক দিয়ে তাক করে আছে রাদিফের বুক বরাবর। পিয়াসা এসব দেখে ভয়ে ডুকরে কেঁদে উঠল। মাথা ঠান্ডা করুন। কি করছেন কি? দেখুন, পিয়াসা ভয় পাচ্ছে। আপনার আদরের বোন ভয় পাচ্ছে। কে আমার বোন? আমার বোন আজ দুপুরেই মারা গেছে। অনন্যর কথায় প্রত্যয়ের এরূপ জবাবে পিয়াসা নিজের মুখ চেপে ধরল। এইভাবে কান্না করায় রাদিফ নিজের ভয় ভুলে পিয়াসাকে একপাশে গিয়ে জড়িয়ে ধরল। দিন দুপুরে এখানে নষ্টামি করতে এসেছিস? এই বাড়ি রাস্তার মেয়েদের জন্য নয়, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইয়া, আমার কথাটা একটু শোনো। অনন্যা, এই বাড়িতে যদি রক্তমাখা বন্যা না হতে দাও তাহলে এক্ষুনি এই দুই জঞ্জালকে বেরিয়ে যেতে বলো। প্রত্যয় নিজের বন্দুক তাক করে এই কথাগুলো উচ্চারণ করলো। নিজের তীক্ষ্ণ দৃষ্টি তাক করে আছে রাদিফের হাতের দিকে। সেই হাত পিয়াসাকে জড়িয়ে আছে। ভাইজান, আপনি একটু শান্ত হন। দেখুন, পিউরানি ভয় পাচ্ছে। আমরা একটু বসে কথা বলি। কোনো ছোট লোকের বাচ্চার সাথে আমার কথা থাকতে পারে না, আর না থাকতে পারে কোনো সম্পর্ক। এইসব ছোট লোকদের ভালো করেই চিনে আছে। বড়লোক বাড়ির মেয়ে দেখে ফাঁসিয়ে বিয়ে করা এদের একমাত্র লক্ষ্য। আর সে নিজের কাজে সফলও হয়েছে। তবে তার লক্ষ্য পূরণ হলেও এই বাড়ির কোনো কিছুই সে আত্মসাৎ করতে পারবে না, আর না পাবে এই বাড়ির কোনো অংশ। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। জাস্ট গেট আউট অফ মাই ল্যান্ড। প্রত্যয়ের রাগী আর তীক্ষ্ণ কথাবার্তায় যেন পিয়াসার মন বিষিয়ে উঠল। নিজের স্বামীর নামে এইভাবে অপমান যেন তিক্ত কাটার মতো শরীরে বিঁধল। নিজের অশ্রুযুগল চোখ মুছে রাদিফকে সরালো। এরপর সামনে এসে দাঁড়িয়ে, অনেক কথা বলেছো ভাইয়া, আর আমিও অনেক শুনে নিয়েছি। তুমি আমার নিজের আপন ভাই বলে সহ্য করে নিলাম, কিন্তু অন্য কেউ হলে তার জীব আমি রাখতাম না। রাদীপকে আমি 3 বছর আগে থেকেই ভালোবাসি। রাদীপ ছোট্ট একটা চাকরি করে বিধায় সে সাহস পাচ্ছিল না আমাদের সম্পর্কের কথা বলতে, কারণ আমাদের সাথে তার স্ট্যাটাস যায় না। কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য সে ছোট্ট একটা ব্যবসা শুরু করে নিজের ছোট্ট চাকরির পাশাপাশি, কারণ সে নিজেকে আমার যোগ্য প্রমাণ করতে চাইতো। আমি এতে খুশি হই। কারণ কেন জানো? কারণ আমি তোমাকে নিজের পিতার মতোই সম্মান করি দেখে, তোমাকে নিজের আত্মার মতো করে ভালোবেসেছি দেখে। সেই সম্মান আর ভালোবাসাকে আমার জীবন থেকে যাতে না হারাই, তার জন্য সে নিজেকে প্রমাণ করতে লেগে পড়ে। কিন্তু ওই যে ভাগ্য বলে একটা কথা আছে না, খারাপ পরিস্থিতিতে পড়ে আমাদের জোর করে একটা সম্পর্কে জড়িয়ে দেয়। আর সেই নিয়েই আমার এত আহাজারি ছিল এই লোকটার নিকট। কিন্তু লোকটা আমার হাত ছাড়েনি। নিজের কঠিন পরিস্থিতির কথা না ভেবে সে শুধু আমার খুশির কথা ভেবেছে, আর ভেবেছে দেখেই তোমার সামনে নিয়ে আসলো, যাতে বসে তোমার সাথে দুটো কথা বলতে পারে, সেই সম্পর্ক টানে টিকিয়ে রাখতে পারে তোমার নিকট। কিন্তু এসে সে কি হলো? এই রকম জঘন্য আরোপ দিয়ে দিলে আমার স্বামীর উপর। এটুকু কথা বলেই যেন পিয়াসা হাঁপিয়ে উঠল। নিজের শরীরের বল যেন ধরে রাখতে পারল না। পরিচিতি নিলেই রাদিফ তাড়াতাড়ি করে ধরে ফেলল। ওইদিকে প্রত্যয় তা দেখে হাত বাড়াতে চাইলেও তা গুটিয়ে নিল। নিজের মনের অবস্থা সে কাউকেই বোঝাতে পারছে না। হাতের বন্দুক নামিয়ে ফেলল ধীরে ধীরে। এর মাঝেই পিয়াসা নিজেকে সামলেই রাদিফের এক হাতে ভর করে দাঁড়ালো। নিজের দুর্বলতা নিয়েই নিজের মায়ের দিকে তাকালো। আম্মা,
তোমার মেয়ে হয়তো তোমার আদর্শ সন্তানে পরিণত হতে পারেনি গো। তার জন্য তোমার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, তোমার মেয়ে কখনো খারাপ কাজ করতে পারে না, সে শুধু ভালোবেসেছে। তোমার মেয়ে যেমন তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে জানে, তেমনই ভালোবাসায় এই মানুষটাকে মন প্রাণ দিয়েই ভালোবেসেছে। আর সেই ভালোবাসাটা যদি তোমার ছেলের কাছে নষ্টামি হয়, তাহলে সেই ভালোবাসা আমার কাছে শক্তি। তাই সেই শক্তিকে নিয়েই আজ এই বাড়ি থেকে সব সম্পর্ক শেষ করেই বেরিয়ে যাচ্ছি। কখনো এই দ্বারে হয়তো আমার ছায়া পড়বে না, আর না পড়বে আমার স্বামীর ছায়া। তোমাদের টাকা পয়সার কোনো কানা করিও আমার চাই না আম্মা, আর সেটা তোমার আদর্শ ছেলেকে বলে দিও। আর ভাবি, তুমি নিজের খেয়াল রেখো গো, আমার নতুন আম্মার খেয়াল রেখো। আর প্রহরকে বলো তার পিমনি তাকে অনেক ভালোবাসে। পিয়াসা নিজের লম্বা বাক্য শেষ করেই রাদিফকে নিয়ে বেরিয়ে যায় তালুকদার ভিলা থেকে। পিয়াসা বেরিয়ে যেতেই রুবাইদা ডুকরে কেটে উঠল। বাবারে, আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ওদের আটকারে শোনা। ছোট মানুষ হয়তো বুঝতে পারেনি, ওর যা জেদ কখনো হয়তো আর এই দিকে ফিরেও তাকাবে না। প্রত্যয় গিয়ে আটকা আমার মেয়েটাকে, না হলে আজ আমিও এই ধরাধাম থেকে নিজেকে মুক্তি দেব। মায়ের কথায় প্রত্যয়ের শরীর ঝাঁকে দিয়ে উঠল। মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই অনন্যের চোখের ইশারায় কিছু বলতে বারণ করলো, তবু থামল না। আপনার মেয়ে খুব বড় হয়ে গেছে আম্মা, দেখলেন তো কিভাবে মুখ বেরিয়ে চলে গেল। ভালোই হয়েছে চলে গেছে, নয়তো আমি ওকে এখানে মেরে পুঁতে রাখতাম। প্রত্যয়ের কথায় রুবাইদার সাথে সাথেই গালে এক থাপ্পড় মারল তাকে। থাপ্পড়ের জোর ভালোই ছিল, বাম গালটার সাথে সাথে লাল আভায় ধারণ করলো। তুই কি আমার সন্তান? কিসের এত রাগ তোর বল? মেয়েটা একজনকে শুধু ভালোই তো বেসেছে, কোনো খুন খারাপই তো আর করেনি। আমার মেয়েকে আমার সামনে চাই মানে চাই। তুই যদি আমার মেয়েকে না এনে দিস, তাহলে আজ এখানেই নিজের আত্মহতি দেব। রুবাইদা কথাটা বলতে বলতেই নিঃশ্বাস ভারী হয়ে উঠল। রুবাইদার অ্যাজমা থাকায় অতিরিক্ত হাইপার হলেই শ্বাসকষ্ট হয়। বুকে হাত দিয়ে শুধু হাঁপাতে থাকলো সে। অনন্য এরূপ পরিস্থিতি দেখে খুবই ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে রুবাইদাকে ধরলো, চিৎকার করে কেয়ারটেকারকে ডাকলো। ভেতর থেকে কয়েকজনকে বলল ইনহেলারটা তাড়াতাড়ি নিয়ে আসতে। এর মধ্যে একজন নিয়ে আসলো ইনহেলার। প্রত্যয় তাড়াতাড়ি সেটি ছিনিয়ে নিয়ে রুবাইদার মুখে দিয়ে 2 বার স্প্রে করে নিঃশ্বাস নিতে বলল। কিছুক্ষণ পর স্বাভাবিক হলে রুবাইদা ফের কান্না করতে থাকলো। প্রত্যয়ের বুকে পড়ে মায়ের আহাজারি ছেলে হয়ে সেও সহ্য করতে পারল না। তাড়াতাড়ি মাকে ছেড়ে উঠে দাঁড়ালো। শেষবারের মতো হয়তো মায়ের কপালে চুমু খেয়ে যেতে নিলেই অনন্য নিজের ভারী শরীরটা উঠিয়ে স্বামীর হাতে ধরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আপনি? এই বাড়ির মেয়েকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আমি না হয় ভিলেন ভাই হলাম, কিন্তু আমার আম্মার চোখে পানি আমার কাছে এক একটা অভিশাপ স্বরূপ। এত বড় অভিশাপ নিয়ে আমি চুপ করে থাকতে পারি না। একটু সময় অপেক্ষা করো, আমি নিয়ে আসছি এই বাড়ির রাজকন্যাকে। কথাটা বলেই লাল হওয়া চোখটি স্ত্রীর দিকে মায়াভরা দৃষ্টিতে তাকালো। এরপর মায়ের চেহারার দিকে তাকিয়ে বেরিয়ে পড়লো নিজের গাড়ির চাবি নিয়ে। আজ কোনো ড্রাইভারও নিল না সে, একা একাই ছুটে গেল বোনের খোঁজে। বিয়েটাকে মেনে না নিলেও মায়ের চোখের আর্তনাদ যেন তাকে হিলিয়ে দিয়েছে। হঠাৎ কেয়ারটেকারের চিৎকারে অনন্য নিজের ভারী শরীর নিয়ে তাড়াতাড়ি আসলো। প্রত্যয় বের হয়েছে সেই সন্ধ্যার দিকে। এখন রাত 11টা বাজে। রুবাইদার শ্বাসকষ্ট ওঠার কারণে শরীর দুর্বল হয়ে আছে, কোনো মতেই খেতে ইচ্ছে করছে না। অনন্য জোর করে অল্প খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। কি হয়েছে রাহেলা বুবু? রাহেলা, কেয়ারটেকার, কান্না মিশ্রিত চোখে অনন্যের দিকে তাকালো। হাতে থাকা ল্যান্ডলাইনের কারোর সাথে কথা বলতে দেখে অনন্যের কেন জানি বুকটা হঠাৎ করেই ধুক করে উঠল। রাহেলা মুখ চেপে হাতে থাকা ফোনটা অনন্যের কাছে বাড়িয়ে দিল। আর বলতে পারল না, ফুপিয়ে কান্না করে দিল। রাহেলার কান্না দেখে অনন্যের চোখেও জল চলে আসলো। কাঁপা কাঁপা হাতেই ল্যান্ড ফোনটি হাতে নিয়ে কানে তুলল। মিসেস তালুকদার বলছেন? জি বলছি, কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো। আপনাকে এখনই হাসপাতালে আসতে হবে, একটা ডেড বডি শনাক্ত করতে হবে। কিসের ডেড বডি? কি উল্টাপাল্টা কথা বলছেন? দেখুন, শান্ত হন। আপনাদের একটা গাড়ি মারাত্মকভাবে ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে, আর গাড়ির মধ্যে যিনি ছিলেন উনি...
আর কিছু শুনতে পারল না। দুম করেই হাত থেকে ফোনটা পড়ে গেল। ভারী পেট নিয়েই পড়ে যেতে নিলে রাহেলা এসে ধরে নেয়। কিছুক্ষণ পর অন্য নিজের মধ্যে ফিরে আসলেই চিৎকার করে আর্তনাদ করে উঠল। আল্লাহ গো, এটা হতে দিও না আল্লাহ, দয়া করো আমার উপর, এই অবাকের উপর একটু রহম করো গো মাবুদ। রাহেলা বুবু গো, অফিসার এসব কি বলছে গো বুবু? ও বুবু গো, ওনার গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করেছে গো বুবু, আর ওনারা বলছে উনি নাকি। বুবু গো বুবু, আমি কি করব এখন বুবু? আমার প্রহরটাও তো আমার কাছে নেই গো বুবু, আমি কি করব গো বুবু? আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ। আম্মা কই আপনি আম্মা? ও আম্মা, আপনার ছেলেরে এনে দেন আম্মা। কেন পাঠাইলেন তাকে আম্মা? আম্মা কই আপনি? গগন বিদারী চিৎকারে তালুকদার ভিলা যেন মৃত্যুপরীতে পরিণত হয়েছে। রাহেলাও ফুপিয়ে কাঁদতে থাকলো। বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধুমাত্র গাড়ির ড্রাইভার আর মালিই ছিল। হঠাৎ করে রাহেলা নিজের পায়ের কাছে ভিজে অনুভব করলো। মাথা নিচু করে যা দেখলো তাতে আরও বেশি ভয় পেয়ে গেল। অনন্যের ব্লিডিং হচ্ছে, পুরো ফ্লোর লাল হয়ে আছে সেই লালিমা অংশ নিয়ে। এত চিৎকার চেঁচামেচিতে রুবাইদা নিজের দুর্বল শরীর নিয়ে উঠে আসলো। ড্রয়িং রুমে অনন্য আর রাহেলাকে এরূপ অবস্থায় দেখে পুরো পৃথিবী দুলে উঠল। তাড়াতাড়ি করে দৌড়ে গেল তাদের নিকটে। রাহেলার কোল থেকে অনন্যের মাথাটা নিজের কোলে নিয়ে ঘর্মাত্মক মুখে হাত বোলালো। অনন্য কথাই কষ্ট হচ্ছে মা, কিচ্ছু হবে না তোর, এখনই কষ্ট কমে যাবে বাচ্চা আমার। রাহেলা, জমিলকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। রুবাইদার কথায় রাহেলা তাড়াতাড়ি উঠে পড়ল। জমিল কাছেই ছিল বিধায় সে তাড়াতাড়ি গাড়ি বের করলো। এরপর রাহেলা আর রুবাইদা কোনো মতে অনন্যকে উঠালো। দুইজন ধরাধরি করেই গাড়িতে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যেতে থাকলো। কিচ্ছু হবে না অনন্যা, মারে আমার দিকে তাকা, চোখ বন্ধ করবি না, চোখ খুলে রাখ মা, আর আল্লাহকে ডাক, সব ভালো করবে মা, নিজেকে শক্ত রাখ মা। রুবাইদার কান্না মিশ্রিত চোখের দিকে তাকিয়ে অনন্য ব্যথাতুর শব্দ করে কান্না করতে থাকলো। মুখে কিছু বলতে চাইলেও ব্যথার দরুন কিছুই বলতে পারল না। রুবাইদা বারবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর রাহেলা পাখা দিয়ে বাতাস করছে। কিছুক্ষণ পরেই হাসপাতালে এসে পৌঁছালো। ডক্টর আর নার্সরা মিলে ধরাধরি করে নিয়ে গেল অনন্যকে। অনন্য তখনও রুবাইদার হাত ছাড়েনি। অপারেশন থিয়েটারে ঢুকতে নিলেই অনন্য অনেক কষ্টে নিজের ব্যথাতুর বাণী উচ্চারণ করলো। আম্মা, আপনার ছেলেকে নিয়ে আসুন, আপনার নাতিকে নিয়ে আসুন আম্মা, আমার প্রহরকে নিয়ে আসুন আম্মা, আমি শক্তি পাচ্ছি না আম্মা, আমার মেয়েটাকে বাঁচান আম্মা, আমার মেয়েটাকে বাঁচান। এরূপ আহাজারিতে রুবাইদা নিজেকে শক্ত করলো। যে কোনো স্ত্রীর এই সময় স্বামীকে পাশে চাই, কিন্তু আজ প্রত্যয় তো তার কথাতেই পিয়াসাকে খুঁজতে গিয়েছে। আজ যদি সে প্রত্যয়কে না পাঠাতো তাহলে তো নিজের স্ত্রীর পাশেই থাকতো। কিন্তু আপাতত নিজেকে দোষারোপ করার উপযুক্ত সময় নয়। একজন মায়ের এইসব প্রসব যন্ত্রণা ঠিক কতটুকু সে তা জানে। নিজেকে শক্ত করে অনন্যকে আশ্বাস দিল সে তার স্বামী আর সন্তানকে আনার ব্যবস্থা করছে। এরপর ছেলে মেয়ে স্বামী একসাথেই তার চোখের সামনে থাকবে। এরূপ কথা দিয়েই অনন্যকে কোনো মতে ওটির ভিতরে ঢুকালো। অনন্যকে ওটির ভিতরে ঢোকাতেই জামিলকে বলল প্রহরকে বন্ধুর বাড়ি থেকে আসতে। প্রহরের বন্ধুর জন্মদিন থাকায় সে আজ বাড়ির দুর্ঘটনায় সাক্ষী হতে পারেনি। সেই দুপুরেই বন্ধুর সাথে তার বাড়িতে আছে। জামিল তাড়াতাড়ি রুবাইদার আদেশ মতো কাজ করতে চলে গেল। রুবাইদা যখন পাশে থাকা লোহার চেয়ারে গিয়ে বসলো তখন শোনা গেল কোনো অফিসারের বলা কিছু শব্দগুলো শুনেই মনে হলো পুরো পৃথিবী দুলতে লাগলো তার। প্রত্যয়, হালকা আওয়াজের মধ্যেই উঠে আসলো রুবাইদা। দুজন অফিসারের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগে কি বললেন? প্রত্যয় তালুকদারের কথাই তো বলছিলেন, কি হয়েছে আমার ছেলের? কাঁপা কাঁপা কণ্ঠেই জিজ্ঞেস করলো। শরীরের কাঁপুনি যেন হঠাৎ করেই বেড়ে গেল। আপনি প্রত্যয় তালুকদারের মা? হ্যাঁ অফিসার। অফিসার দুইজনই মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এরপর রুবাইদাকে বলল তাদের সাথে মর্গের দিকে যাওয়ার জন্য। কথাটা শুনেই রুবাইদা যেন নিজের মধ্যে আর থাকলো না। পাশে কাউকে সাপোর্টের জন্য খুঁজলো, নয়তো সে এখনই পড়ে যাবে। রাহিলা এসে রুবাইদার এক পাশে ধরলো। এরপর অফিসারদের পিছন পিছন মর্গের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে কাউকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া দেখছে। কলিজায় যেন আঘাত করলো এরূপ এক অনুভূতি হলো। অফিসারদের মধ্যে একজন সাদা কাপড় তুলে দিল সাথে সাথে।
আর তখনই দৃশ্যমান হলো প্রত্যয় এর নিথর দেহের মুখটা। চোখে দৃষ্টি ঘোলাটে হয়ে গেল রুবাইদার, সাথে সাথেই গগন বিদারী চিৎকার করেই প্রত্যয়। রুবাইদা তাড়াতাড়ি রাহেলাকে ধাক্কা মেরে প্রত্যয়ের কাছে গেল। মাথায় সাদা ব্যান্ডেজ ঝুলানো, মুখের চারপাশে কাটার চিহ্নে যেন বলে দিচ্ছে তার সোনার টুকরো ছেলেটা ঠিক কতটা যন্ত্রণা পেয়েছে। কাঁপা কাঁপা হাতেই ছেলের মুখটা ধরল, শুকনো ঠোঁটের মায়ের উষ্ণ পরশ বুলিয়ে দিল ছেলের কপালে। কি হয়েছে সোনা বাবাটা আমার? এভাবে ব্যথা পেলে কি করে? কষ্ট হচ্ছে বেশি বাবা তোর? কথা বলছিস না কেন সোনা? ও হ্যাঁ বুঝেছি, মা একটা থাপ্পড় মেরেছি দেখে রাগ করেছিস। রাগ করিস না সোনা বাবাটা আমার, একটু রাগ হয়েছিল বলেই মেরেছি, না হলে মা কি কখনো সোনা বাবাকে মারে? রাহেলা দেখ না তোর ভাইজান কথা বলছে না কেন? ওইদিকে ওর বউ ব্যথায় পাগল হয়ে যাচ্ছে, তাকে দেখার জন্য কিভাবে ছটফট করছে, আর এইদিকে দেখ তোর ভাইজান কিভাবে শুয়ে আছে। এটা কি ঠিক করছে তোর ভাইজান? আমার ওপর নাহি রাগ, বইয়ের ওপর তো রাগ নেই, তাহলে উঠে যেতে বল না। অনন্যা ভীষণ কষ্ট পাচ্ছে, কিরে বল না, চুপ করে আছিস কেন? চোখ বড় বড় করে রাহেলাকে চিৎকার করে বলল। রাহেলা তাড়াতাড়ি করে রুবাইদাকে জড়িয়ে ধরল। রাহেলার কথায় রুবাইদা হঠাৎ করেই কেমন যেন শান্ত হয়ে গেল। অফিসার যেহেতু পরিবারের মানুষকে শনাক্ত করতে পেরেছে, তাই বর্ণনা দিল কিভাবে প্রত্যয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি হয়তো কোনো বাসকে ফলো করছিলেন, বাসের গতির সাথে হয়তো তার গাড়ি টেক্কা দিতে পারেনি, আর অসাবধানতার কারণে বিপরীত পাশের বড় মালবাহী ট্রাককেও খেয়াল করতে পারেননি, যার জন্য ট্রাকের সংঘর্ষে গাড়িটি সাথে সাথেই গাছের মধ্যে ভয়ানকভাবে বাড়ি খায়। আশেপাশের লোকজন লোক ধরাধরি করে পাশের হসপিটালে আনে। এমার্জেন্সি অপারেশন করা অবস্থাতেই প্রত্যয় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে নিঃশ্বাস ত্যাগ করার আগে কিছু কথা একজন ডক্টরকে বলে যায়। বিপাশা, আমাকে মাফ করে দিস বোন। আম্মা আমার অনন্যাকে দেখে রাখবেন। মেয়েটা বড্ড আমি পাগল, সামনেই তার ডেলিভারি, বড্ড ভয় পায় সে এগুলোতে। ওকে সাহস দিয়েন, আর আমার প্রিন্স বয়কে বলবেন আব্বু তার সাথে সবসময় আছে, কখনো দুর্বল হতে দিবেন না তাকে। আমার স্ট্রং সামসে। এ কথাগুলো শেষ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ডক্টরের কথা শুনে রুবাইদা আবারও নিজের শান্ত চাহনি ছেলের দিকে ফেরায়। একদম নির্জীব হয়ে যায় সে। আজ হয়তো তার জন্যই তার ছেলে তার কাছে নেই। 2 সন্তানের জননী হয়েও আজ সে সন্তানহারা। একদিকে পিয়াসা সে আটকাতে পারল না, আরেকদিকে সেই বোনের খোঁজে যেতে গিয়ে নিজের প্রাণ হারালো প্রত্যয়। একই দিনে এক নরক যন্ত্রণা নিয়ে গেল যেন এক মায়ের বুকে। বেশিক্ষণ আর সহ্য করতে পারল না সেই ব্যথিত মা, চেতনা হারিয়ে পড়ে গেল রাহেলার বুকে। রাত্রির ভয়ানক তুফান পেরিয়ে ভোর হলো এক শান্ত সভার বিরাজমান হয়ে। কারোর চোখের ঘুমের সম্ভার তো কারোর চোখে কাজের প্রতি ব্যস্ততা, তবে সেই ব্যস্ততা যেন নিস্তব্ধ হয়ে আছে তালুকদার ভিলার চারপাশের দেয়ালের দেয়ালে। আজ প্রায় 2 দিন হতে চলল এই বাড়ির ছেলে আর ছেলের বউয়ের বিদায় বেলায়, যারা শায়িত আছে তালুকদার ভিলার পাশে থাকা কবরস্থানে। খুবই সুন্দরভাবে যেন নিজেদের মিলন করিয়েছে ওপরে সেই বন্ধনীতে। দাদু ভাই কিছু তো মুখে দে, দেখ সোনা আমাকে এইভাবে নিজের মধ্য দিয়ে শেষ করে দিস না। জীবিত থেকেও মৃতের মতো হয়ে আছি, এখন যদি তুইও আমার থেকে মুখ ফিরিয়ে নিস তাহলে আমিও হয়তো আর থাকতে পারবো না। রুবাইদার ভাঙা স্বরূপ কথায় প্রহর বন্ধ চোখের পাতা খুলল। মুখের অবস্থা খুবই করুণ। 2 দিনে মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। মনে পড়ছে নিজের সদ্য হারানো মা বাবার কথা, মায়ের দেওয়া দায়িত্ব আর বাবার রক্তাক্ত মুখ, হাসপাতালে থাকা নিজের সদ্য জন্মানো ছোট্ট বোন, যাকে নিয়ে তার কতই না আনন্দ উল্লাস ছিল। কিন্তু আজ তার কাছেই পরিবারের কেউ নেই, শুধুমাত্র আরহামের পরিবার ছাড়া। রুবাইদা নিজের চেতনা শক্তি বারবার হারাচ্ছে বিধায় আরহামের মা বাবা জোর করে তাকে পাঠিয়ে দিল। প্রহর সেই যে মা বাবার লাশ নিয়ে বাড়িতে ঢুকেছে আর বের হয়নি, শুধুমাত্র কবর দেওয়ার সময় তাদের সামনেই বসেছিল দীর্ঘক্ষণ। এরপর যখন সব কিছু একদম নীরব হয়ে যায় তখন সেও জায়গা থেকে উঠে যায়। এরপর নিজের মা বাবার রুমে গিয়ে দরজা আটকে রুম বন্ধ করে বসে থাকে। দানা পানি ছাড়া কাটিয়ে দেয় 2 দিন। রুবাইদা যখন এসব জানতে পারে তখন নিজেকেই নিজে দোষারোপ করে। একদিকে সব হারালো সে নিজের দোষে হয়তো, আর অন্যদিকে ছেলের আমানতের ঠিকঠাক খেয়ালও রাখতে পারেনি।
আসলেই সে যেমন মা হিসেবে ব্যর্থ, তেমনই দাদিমা হিসেবেও ব্যর্থ। রুম থেকে বেরিয়ে ছেলের রুমের দিকে যায়। এরপর দরজা ধাক্কাতেই বুঝতে পারে ভেতর থেকে আটকানো। কিছুক্ষণ ধাক্কানোর পর নিজে নিজেই ডোর খুলে যায়। ভেতরে ঢুকে পুরো রুম অন্ধকার দেখে প্রহরকে ডাকলো। প্রহর সাড়া দিলেও তেমন কোনো উত্তর করলো না। একটু খেয়ে নে দাদু ভাই, দেখ বনুকেও তো দেখতে যেতে হবে। তুই যদি এমন হয়ে যাস তাহলে বনুর খেয়াল কে রাখবে সোনা?